আচ্ছা দেখো, আজকে তোমাদের নাম্বার সিস্টেমের পার্ট 1 এর ক্লাসটা আমি একটু করে দিই, যেটা আমাদের এখন মিস হয়ে গেছে। আমরা সেকেন্ড পার্টের ক্লাস দিয়েছিলাম, তোমাদের ফ্যাক্টরের ক্লাস দিয়েছিলাম, উৎপাদকের ক্লাস দিয়েছিলাম, তোমরা করেছো নিশ্চয়ই। আজকে নাম্বার সিস্টেমের ক্লাস করবো, নাম্বার সিস্টেমের পার্ট 1, মানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং যেখান থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসবে। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। আর একটা কথা বলি যে এইখানে আমরা যখন ক্লাস করছি, দেখবে আমাদের ইউটিউবে কতগুলো পার্টিকুলার ভিডিও আছে। আমি তোমাকে একটু দেখিয়ে দেবো কোন ভিডিওগুলো, সেগুলো একটু দেখতে হবে। কারণ কি, সময়টা একদমই লিমিটেড, সময় একদমই নেই। এখন ওয়েদারও খুব একটা ভালো নয়, সেই জন্য ক্লাস আপলোড করতে সময় লাগছে। তো যাই হোক, আমরা পার্ট 1 সিস্টেম, নাম্বার সিস্টেমের পার্ট 1 এর কোশ্চেন চলে আসে, যেখান থেকে আগের বছর প্রায় 11টার মতো কোশ্চেন এসেছিল। আমি দেখিয়ে দেবো কোন 11টা কোশ্চেন ছিল। এখানে দেখো, আমি পুরো সিস্টেমটাকে একটা ছকের মধ্যে নিয়ে এসেছি। ছকের মধ্যে নিয়ে এসেছি মানে কিরকম, পুরো পার্টটাকে আমরা একটা ছকের মধ্যে নিয়ে এসেছি। সেটাকে আমরা একটু দেখে নেবো, আমরা জাস্ট দেখে নেবো কিভাবে করছি। নাম্বার সিস্টেম যেটা আছে, সংখ্যা, যেটা সংখ্যাটাকে নর্মালি দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রিয়েল নাম্বার, মানে যেটাকে বলা হয় বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা বলতে আমরা কি বুঝি? বাস্তব সংখ্যা মানে যেটা বাস্তবে অস্তিত্ব আছে, সেটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, ফ্র্যাকশন হতে পারে। সেরকম সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এবং সেই সংখ্যাগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে +3, -7, শুধু 5 মানে +5, 19/13 এরকম সংখ্যাগুলো দেওয়া হয়েছে। এগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলোকে বাস্তব সংখ্যা বলে। এই বাস্তব সংখ্যার অস্তিত্ব আছে, সেই জন্য এটাকে বাস্তব সংখ্যা বলছে। ইমাজিনারি নাম্বার মানে কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যার অ্যাকচুয়ালি কোনো বাস্তবে অস্তিত্ব নেই। আমরা দেখবে অনেক সময় সম্ভবত ক্লাস 11-12 এরকম ধরনের একটা চ্যাপ্টার ছিল আমাদের, ইমাজিনারি নাম্বার দিয়ে, কাল্পনিক সংখ্যা দিয়ে। সেখানে √7 দেওয়া আছে, √1 দেওয়া আছে, i দেওয়া আছে, এটার মান বার করা যাবে, এরকম ধরনের ব্যাপারটা। তোমার এখানে √i এর মান দেওয়া আছে, 3i দেওয়া আছে, 3i এর জায়গায় √1 এখানে বসাতে হবে, ক্যালকুলেশন করতে হবে। এগুলো আমাদের সিলেবাসে নেই, আমাকে জাস্ট জানতে হবে। সেই জন্য ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা এবং বাস্তব সংখ্যা, বাস্তব মানে যেটি বাস্তবে অস্তিত্ব রয়েছে। এবার এখান থেকে রিয়েল নাম্বার থেকে আমরা দুভাগে ভাগ করছি, একটা রেশনাল নাম্বার, একটা হচ্ছে ইররেশনাল নাম্বার। রেশনাল নাম্বার মানে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার ডেফিনেশনটা ভালো করে মনে রাখবে। মূলদ সংখ্যার ডেফিনেশনটাই হচ্ছে যে p/q আকারে, কোনো সংখ্যাকে p/q আকারে যদি লেখা যায়, সেই সংখ্যাটা, এবং q যদি নট ইজিক্যাল টু 0 হয়, অবশ্য p ও নট ইজিক্যাল টু 0 হতে হবে, q ও নট ইজিক্যাল টু 0 হতে হবে, নট ইজিক্যাল টু 0 হবে, তবে গিয়ে আমরা বলতে পারি যে এই সংখ্যাটার যে ব্যাপারটা, এই সংখ্যার যে ফ্র্যাকশনের মানটা, সেটাকে বলতে পারি আমরা মূলদ সংখ্যা। এবারে তুমি বলবে স্যার, স্বাভাবিক সংখ্যা মানে কি মূলদ সংখ্যা? একদম, সমস্ত স্বাভাবিক সংখ্যা, তুমি 2 বলো, 5 বলো, সমস্ত স্বাভাবিক সংখ্যা, সেগুলো সবই কিন্তু রেশনাল, মূলদ সংখ্যা। মানে কি, 2 এর নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। 5 এর নিচে কিছু নেই মানে কি হয়? 1 আছে। তার মানে দেখতে পাচ্ছ, এখানে আমি ডেফিনেশনটা ছোট্ট করে দিয়ে রেখেছি যে কাকে বলা হয় মূলদ সংখ্যা। p/q নট ইজিক্যাল টু 0, কিউটা নট ইজিক্যাল টু 0 দেওয়া হয়েছে, পিটাও 0 হওয়া চলবে না, এটাও মনে রাখবে। তার মানে এখানে কি, যে কোনো এখানে একটা পয়েন্ট দিয়ে ছোট করে লিখে নেবে, আমরা এখানে ছোট করে লিখে নেবো যে সমস্ত স্বাভাবিক সংখ্যায় কিন্তু মূলদ সংখ্যা, সমস্ত স্বাভাবিক সংখ্যায় কি সংখ্যা? মূলদ সংখ্যা। কারণ কি, পরের যে পার্টটা পেয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মূলদ সংখ্যা থেকে ভাগ করা হয়েছে। আর অমূলদ সংখ্যা ব্যাপারটা কি দেখো, অমূলদ সংখ্যা হচ্ছে ইরেশনাল নাম্বার, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পাইয়ের মান, পাই মানে 22/7 আমরা একটা মান পাই, আমরা দেখবে সেখানে 22/7, পাই মানে কত লিখি আমরা? 22/22/7 দেওয়া হয়। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 3.1415 এরকম করে চলেই যাবে, মানে এটা কোনো লিমিটলেস, মানে এটা আনলিমিটেড চলছে, ওই জন্য ইনফিনিটিভ পর্যন্ত চলছে। ওই জন্য এটা অমূলদ সংখ্যা, যার কোনো শেষ নেই, মানে এখানে কোনো শেষ নেই, এটা চলবে কন্টিনিউ, তাই এটা অমূলদ সংখ্যা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পাই। তোমাকে পরীক্ষার সময় কোশ্চেন কি রকম দেবে? পরীক্ষার সময় পাই একটি মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এই ইমাজিনারি নাম্বার, এইসব তোমাকে দিয়ে দেবে। তার মানে তোমাকে বুঝতে হবে যে পাই হচ্ছে আমাদের এখানে একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। 3.41415 এরকম ডট ডট দেওয়া আছে, মানে এটা চলছে। সেরকম কিউ এর মান কিছু একটা দিতে পারে, যেটা কোনো এন্ডলেস, যেটা কোনো শেষ নেই। সেরকম যদি ঘটনা ঘটে, তখন আমরা বলতে পারি যে এটাকে আমরা কি বলতে পারি? অমূলদ সংখ্যা। আমি অমূলদ সংখ্যা সম্বন্ধে বললাম। এবার চলে আসে দেখো, মূলদ সংখ্যা মানে রেশনাল নাম্বার যেটা দেওয়া হয়েছে, সেটাকে আমরা ভাগ করছি আবার দুভাগ। কিরকম? একটা বলছি নন ইন্টিজার রেশনাল নাম্বার, অর্থাৎ অপূর্ণ মূলদ সংখ্যা। অপূর্ণ মূলদ সংখ্যা মানে কি বুঝি আমরা? যেটা দেখতে পাচ্ছি দুটো ভাগে ভাগ করছি আবার। অপূর্ণ মূলদ সংখ্যা দুটো ভাগে ভাগ করা আছে, একটা ডেসিমাল নাম্বার, যে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা মানে কিরকম? দশমিক সংখ্যা মানে এই যে 0.75 দেওয়া আছে, 75 মানে কি? 75/10 দেওয়া আছে। এইবার ধরো তোমাকে এটা দেওয়া হলো 3.5 দেওয়া হলো, 3.5 মানে কি বলবে তুমি? 3.5 মানে 3.5 উপরে রইলো 35 আর নিচে হয়ে গেল 10। এই যে আমরা পয়েন্টকে তোলার যে ব্যাপারটা, এবং সেটা থেকে যে ফ্র্যাকশন আসে, এবং যার এন্ডিং আছে,
তাকে বলা হয় কি দশমিক সংখ্যা বা ডেসিমাল নাম্বার বলা হয়। এবং রেকারিং যে নাম্বারটা রয়েছে যেটাকে বলা হয় পুনরাবৃত্ত বা আবৃত দশমিক বা পৌনঃপুনিক যেটাকে বলা হয়, সেটা কিন্তু একটা জিনিস খেয়াল করে। পৌনঃপুনিক কাকে বলে? পৌনঃপুনিক হচ্ছে এরকম ধরনের সংখ্যা যে সংখ্যাটা আমরা দেখতে পাবো, যে সংখ্যাটা হচ্ছে তোমার নর্মালি যে সংখ্যাটা এন্ডলেস মানে কি এখানে পয়েন্টের মানটা কখনোই শেষ হবে না, এটা চলতেই থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখবো যে এখানে আমরা কি দেখছি, দেখো ধরো এখানে তোমার দেওয়া আছে 10/3 দেওয়া আছে। 10/3 এর মানে কি? এর মানে হলো তোমাকে 10 দিয়ে ভাগ করছে, 10কে 3 দ্বারা ভাগ করছে, 3 3 9 হলো, 9 হলে কত হলো? এখানে 1 হলো। এবারে পয়েন্ট বসাও, পয়েন্ট বসালে কত হলো? 0 হলো। আবার 3 কে 9 হয়ে গেল, আবার কত হলো? দেখো 1 হলো, আবার 0 নামলাম, আবার 3 হলো। এইভাবে কন্টিনিউয়াস চলছে, এখানে কোনো শেষ নেই, দেখতে পাচ্ছ। শেষ যখন নেই তখন আমরা এটা এইভাবে লিখতে পারি, কিভাবে লিখতে পারি? 3 পয়েন্ট, এখানে 3 দেওয়া আছে, তার মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে। এই যে মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে এটা তোমাকে বুঝে নিতে হবে যে এটা মানে হয়ে গেল এটা এন্ডলেস। এটা এখানে পৌনঃপুনিক দেওয়া আছে মানে এটা চলছে কন্টিনিউ, এটা কন্টিনিউ চলছে। তো এইরকম যে সংখ্যাগুলো হয় সেগুলোকে আমরা কি বলি? রেকারিং বলা হয়। কি বলা হয়? রেকারিং বলা হয়, রেকারিং নাম্বার বলা হয়, যেটাকে বাংলাতে বলে পুনরাবৃত্ত, আবৃত দশমিক, পৌনঃপুনিক, এগুলো বলা হয়। এবার এখানে একটা কথা ছোট করে বলে রাখবো যেটা তোমাদের পরীক্ষায় কাজে লাগতে পারে। ধরো কোনো একটা সংখ্যা দেওয়া হয়েছে 0.59, এর মাথায় ধরো 9 এর মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে। এটাকে করবে কি হবে? এটা করার নিয়ম হচ্ছে এখানে উপরে 59 দেওয়া আছে, নিচে কিন্তু 100 লিখে দিলেই ভুল হয়ে যাবে। এখানে দেখো পয়েন্টের পরে কটার মাথায় পৌনঃপুনিক আছে বলো দেখি? একটার মাথায় পৌনঃপুনিক আছে, সেই জন্য এখানে কি লিখবো? একটার মাথায় পৌনঃপুনিক মানে এখানে লিখবো কি আমরা? একটা 9 লিখবো। পৌনঃপুনিক যটার মাথায় আছে তটা 9 লিখবো। এখানে 9 আছে বলে 9 লিখছি এমনটা নয়। আমি একটু মুছে দিই, তোমার জানি ভুল করবে। এখানে আমি 9টা মুছেই দিলাম। চলো দেখি এখানে অন্য একটা সংখ্যা নিয়ে নিই। ধরো এখানে সংখ্যাটা দেওয়া আছে 3 দেওয়া আছে। আচ্ছা সংখ্যাটা দেওয়া আছে কত? 3 দেওয়া আছে, তার মাথায় দেওয়া আছে তুমি বলো স্যার এখানে স্যার এটা মুছে গেল, এখানে কত হলো? 3 হলো। ঠিক আছে, এবার পয়েন্ট দেখো, পৌনঃপুনিক দেখো সবসময় জানবে পয়েন্টের পরে বসে। পয়েন্টের পরে সেটা একটার মাথায় হতে পারে, দুটোর মাথায় হতে পারে, তিনটের মাথায় হতে পারে, এগুলো হতে পারে। তাই এখানে কটার মাথায় দেওয়া আছে? একটার মাথায় দেওয়া আছে। ওই একটার মাথায় দেওয়া আছে বলে একটা 9 লিখেছি। এবং পয়েন্টের পরে দেখো একটা মান দেওয়া আছে যেটার মাথায় পৌনঃপুনিক নেই, সেই জন্য আমার কটা 9 জিরো বসবে? একটি জিরো বসবে। কারণ এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। আবার তুমি বলতে পারো স্যার এরকম যদি হতো 5.73, তার দুটোর মাথায় যদি পৌনঃপুনিক দিত তখন কি লিখতাম? তখন তুমি বলবে স্যার এটা লেখা যায় 73, আর কি লেখা যায় নিচে 99। কতগুলো মাথায় পৌনঃপুনিক আছে? দুটোর মাথায়, সেই জন্য দুটো লিখে দেবো 9। তাই এইরকম ব্যাপারটা আমরা রেকর্ডিং দেখেছি এবং এই রেকর্ডিং এর ক্লাস আমরা দেবো। সেখানে আমরা দেখবো যে কিভাবে এটা ক্লাস করছি, আছে কিভাবে হচ্ছে। 1 মিনিট দাও, এটা ধরো তো, এটা কি বলছিল? আচ্ছা এটা রেকর্ডিং হলো। রেকর্ডিং এর ব্যাপারটা আমি আরো বললাম যে আমি জাস্ট এটা শেখালাম, আমি আজকে একটু দেখিয়ে দেবো তাহলে সুবিধা হবে। আচ্ছা ইন্টিজার নাম্বার দেখো পূর্ণ সংখ্যা দেওয়া আছে, ইন্টিজার নাম্বার পূর্ণ সংখ্যা দেওয়া আছে। এখানে পূর্ণ সংখ্যা দেওয়া হয়েছে, এখানে তোমার পূর্ণ সংখ্যা ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা বলা হয়। এইটাকে দুভাগে ভাগ করেছি আমরা, একটা স্বাভাবিক সংখ্যা, একটা হোল নাম্বার। স্বাভাবিক সংখ্যা এবং হোল নাম্বারের মধ্যে খুব কমন একটা ডিফারেন্স আছে। খুব ভালো একটা কোশ্চেন আছে এখানে, ভালো করে দেখো ভালো করে। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কোনখান থেকে স্টার্ট হয়েছে? 1 থেকে স্টার্ট হয়েছে, একদম ইনফিনিটি পর্যন্ত চলছে। 1 থেকে স্টার্ট হয়ে ইনফিনিটি পর্যন্ত চলছে। আর অখণ্ড সংখ্যা দেখো এখানে স্টার্ট হয়েছে 0 থেকে স্টার্ট হয়েছে। এই দুটোই মেন জায়গা যেখানে তোমাকে ভালো করে খেয়াল করতে। এটা 0 থেকে স্টার্ট হয়েছে আর এখানে তোমার 1 থেকে স্টার্ট হয়েছে। আর তোমাকে পরীক্ষায় হয়তো কোশ্চেন দিল যে আচ্ছা বলো দেখি একটা স্বাভাবিক সংখ্যা সিরিজ দিয়েছে, একটা স্বাভাবিক সংখ্যা সিরিজের মধ্যে সংখ্যাটাকে যদি হোল নাম্বারে কনভার্ট করতে হয় তাহলে আমাকে এখানে কি অ্যাড করতে হবে বা কি সংখ্যা বসাতে হয়? তখন তুমি কি বলবে? 0 বসাতে হবে। তার মানে 0 থেকে স্টার্ট হলে সেটা অখণ্ড সংখ্যা হয়। আর যদি দেখো যে 1 থেকে স্টার্ট হয়েছে তখন সেটা কি হয়ে যায়? স্বাভাবিক সংখ্যা হয়ে যায়। স্বাভাবিক সংখ্যা 1 থেকে স্টার্ট হয় ইনফিনিটি পর্যন্ত এবং এটাও 0 থেকে স্টার্ট হয় ইনফিনিটি পর্যন্ত। শুধু 0টা এখানে এক্সট্রা বসছে, বাকি সব একই রকম স্বাভাবিক সংখ্যা এবং অখণ্ড সংখ্যার কোনো পার্থক্য নেই। আচ্ছা চলে আসি নেক্সট পেজ। দেখো আমাদের নেক্সট পেজে চলে আসি। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা পার্ট, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, যেটা স্বাভাবিক সংখ্যা আমরা একটু আগে দেখছিলাম, সেই স্বাভাবিক সংখ্যার যে ব্যাপারগুলো রয়েছে, স্বাভাবিক সংখ্যা যেটা রয়েছে সেই স্বাভাবিক সংখ্যা দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি? ভাগ করা যাচ্ছে 3টে নাম্বারে ভাগ করা যাচ্ছে। কিরকম 3টে ভাগ হচ্ছে? একটাকে বলছে কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভালো করে খেয়াল করবে। কম্পোজিট নাম্বার হচ্ছে যৌগিক সংখ্যা, বাংলায় বলছে যৌগিক সংখ্যা, ইংলিশে বলছে আরেকটা বাংলা টার্ম আছে যেটা হচ্ছে বিভাজ্য সংখ্যা। কম্পোজিট মানে বিভাজ্য আর যৌগিক সংখ্যা বলছে বাংলাতে। আচ্ছা ঠিক আছে,
এবার এখানে বিভাজ্য সংখ্যা কাকে বলে? বিভাজ্য সংখ্যা মানে যেটা ভাগ করা যায়, যাকেই ভাগ করা যায় সেটা হচ্ছে বিভাজ্য সংখ্যা, যাকে ভাগ করা যাচ্ছে সেটা বিভাজ্য সংখ্যা। তো বিভাজ্য সংখ্যা প্রথম স্টার্ট কোনখান থেকে হচ্ছে? 4 থেকে স্টার্ট হচ্ছে। 4, 6, 8, 9, 10 এরকম করে চলছে। এইবারে কত আসবে? 12 আসবে, তারপরে কত আসবে? 14 আসবে, 15 আসবে, 16 আসবে, এরকম করে চলবে। তাহলে বিভাজ্য সংখ্যা কাকে বলে? যেটা ভাগ করা যায়, যে সংখ্যাকে ভাগ করা যায় তাকে বলে বিভাজ্য সংখ্যা। এখানে স্টার্টিং কোনখান থেকে হচ্ছে? 4 থেকে স্টার্ট হচ্ছে এবং ইনফিনিটি পর্যন্ত চলছে। আচ্ছা, এবার এখান থেকে কোশ্চেন কি আসতে পারে? সবচেয়ে তোমাকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হচ্ছে স্মলেস্ট অর্থাৎ সবচেয়ে ছোট কম্পোজিট নাম্বার কি হতে পারে? সবচেয়ে ছোট কম্পোজিট নাম্বার হচ্ছে 4। এটা খেয়াল করবে, এখানে 4 থেকে স্টার্ট হয়েছে দেখতে পাচ্ছ। এবং এর থেকেও ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আসতে পারে সেটা হচ্ছে সবচেয়ে ছোট কম্পোজিট নাম্বার অর্থাৎ বিভাজ্য সংখ্যা কিন্তু অড হতে হবে। অড মানে কি? অড মানে হচ্ছে বিজোড়। অড মানে হচ্ছে বিজোড়। তাহলে বিজোড় যৌগিক সংখ্যা যদি তোমাকে বলে বিজোড় যৌগিক সংখ্যা বা বিজোড় কম্পোজিট নাম্বার সবচেয়ে স্মলেস্ট, সবচেয়ে ছোট কি হতে পারে? সেটা হচ্ছে 9। দেখতে পাচ্ছ এখানে দেখো সব জোড় সংখ্যা দেওয়া হয়েছে, প্রথম যে সংখ্যাটি এসছে 9 সেটি হচ্ছে একমাত্র বিজোড় কম্পোজিট নাম্বার। তাহলে তোমাকে যদি বলে যে কম্পোজিট নাম্বার অড স্মলেস্ট, তখন অ্যান্সার হবে 9। তোমাকে যদি বলে স্মলেস্ট কম্পোজিট নাম্বার তখন কি হবে? 4। অতএব এগুলো খেয়াল করবে, ভুলভাল করে দিও না পরীক্ষার সময় টেনশনে। এবারে চলে আসি আমরা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা থেকে আগেবারে গোটা 5-6টা কোশ্চেন এসেছিল। অতএব এই জায়গাটা আমি ভালো করে আরো হাইলাইট করব। এর পরের স্লাইডে আছে দেখবে, এখানে দেখতে পাবো আমরা প্রাইম নাম্বার কাকে বলে? মৌলিক সংখ্যা বলা হয়। এখানে একটা কথা বলে নি যে মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেটা 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাকে মৌলিক সংখ্যা বলে। এবার দেখো মৌলিক সংখ্যা স্টার্টিং এ দেখো 2 একটা সংখ্যা দেওয়া আছে, 2 এর হচ্ছে মৌলিক সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা। 2 এখানে একটা কথা পয়েন্ট লিখে রাখবো যেটা আমাদের লেখা হয়নি হয়তো। 2 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং জোড় মৌলিক সংখ্যা, এবং জোড় মৌলিক সংখ্যা। তার মানে 2 হলো, এখানে লিখে রাখবে তোমরা, পয়েন্ট করে লিখে নেবে খাতার মধ্যে। 2 হলো কি বললাম? 2 হলো সবচেয়ে ক্ষুদ্রতম জোড় মৌলিক সংখ্যা। তোমাকে যদি পরীক্ষার সময় বলে আচ্ছা বলো দেখি 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত কতগুলো বিজোড় মৌলিক সংখ্যা আছে, কতগুলো বিজোড় মৌলিক সংখ্যা আছে, তখন তুমি কি করবে? তুমি বলবে স্যার 2টা কাউন্ট করে দিলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে, কারণ বাকি সব যা আছে, বাকি সব মৌলিক সংখ্যা যা আছে 2 বাদে বাকি যা মৌলিক সংখ্যা পৃথিবীতে সব আছে সেগুলো সবই হচ্ছে তোমার বিজোড় মৌলিক সংখ্যা। আর তোমার বাকি একমাত্র হচ্ছে 2 হচ্ছে যেটা হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। তাহলে কোশ্চেন কিরকম দিচ্ছে তোমাকে দেখতে হবে। যদি বলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা, তাহলে 2 কাউন্ট করবে। যদি 1 থেকে 10 পর্যন্ত বিজোড় মৌলিক সংখ্যা বলে তখন 2 কাউন্ট করা চলবে না। 2 এর পর থেকে আমরা যাব 3, 5, 7 এইভাবে যাব, 11 চলে আসছে। তা এইগুলো মাথার মধ্যে রাখতে হবে যে 2 হলো একমাত্র জোড় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। এটি লিখে রাখবে এখানে, হয়েছে? এটি একমাত্র এখানে লিখে নেবে। আচ্ছা, এখানে দেখো এখানে একটা নাম্বার দেওয়া হয়েছে, ভাগ করা হয়েছে নাইদার কম্পোজিট নাম্বার এবং কি বলা আছে? নন প্রাইম। তার মানে যেটা কম্পোজিটও নয় আবার যেটা প্রাইমও নয়, মানে কি না বিভাজ্য সংখ্যা, না যৌগিক সংখ্যা, না মৌলিক সংখ্যা। এটি একমাত্র একটি সংখ্যায় আছে, সেটি হচ্ছে সরি দেখো এখানে 1 মানে কিরকম? এখানে 1 দেওয়া আছে, কেন স্যার মৌলিক সংখ্যা নয়? 1টা বুঝে নাও। 1 কে তুমি যদি ভাঙো তাহলে 1 × 1 হয়। তাহলে এইখানে দেখো দুটো ফ্যাক্টর যে কাজ করছে 1 × 1, দুটো ফ্যাক্টর যে রয়েছে, এই দুটো ফ্যাক্টর কিন্তু খেয়াল করো সেম ফ্যাক্টর, ওই জন্য এদেরকে মৌলিক সংখ্যা বলা হয় না। যখন তুমি 2 লিখবে তখন কিন্তু এখানে ভাঙলে কত আসবে? 2 × 1 × 2 আসবে। তার মানে দেখো দুটো ডিফারেন্ট ফ্যাক্টর পাচ্ছে, সেই জন্য এটাকে মৌলিক সংখ্যা বলা হচ্ছে। কিন্তু এখানে দুটো সেম ফ্যাক্টর পাচ্ছে, সেই জন্য এদেরকে মৌলিক সংখ্যা বলা হয় না। ওই জন্য একটাকে না মৌলিক বলা হয় না যৌগিক বলা হয়, সেই জন্য এটা লেখা হয়েছে নাইদার কম্পোজিট নর প্রাইম। এটা হচ্ছে 1 হচ্ছে সেই রকম একটা সংখ্যা, এই 1 হচ্ছে সেরকম একটা সংখ্যা। চলো পরের কোশ্চেনে চলে আসি, পরের স্লাইডে চলে আসি, যেখানে মৌলিক সংখ্যা সম্বন্ধে আমাদের ডিটেলস আলোচনা করা হয়েছে। এবং দেখো মৌলিক সংখ্যা সম্বন্ধে আমি ডিটেলস আলোচনা করে দিয়েছি, সমস্ত কিছু লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। এখানে দেখো মৌলিক সংখ্যাকে প্রাইম নাম্বারকে দুভাগে ভাগ করেছি আমরা। একটা দেখছি রিলেটিভ প্রাইম এবং কো প্রাইম নাম্বার বলা হয়, যেটাকে বাংলাতে বলা হয় পরস্পর মৌলিক। এবারে কো প্রাইম নাম্বার কাকে বলে আমি একটু বলে দিই। কো প্রাইম নাম্বার হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যাগুলো প্রাইম, এখানে দেখো লেখা আছে দুটি সংখ্যা ভিন্ন হবে। ভিন্ন হবে মানে কি? এখানে একটা কথা মনে রাখবে, পরীক্ষার সময় তোমাকে কি করবে? পরীক্ষার সময় তোমাকে দুটো সংখ্যা দিয়ে দিবে। ধরো একটা সংখ্যা দিল 7, একটা সংখ্যা দিয়ে দিল ধরো 21, 21 দিল। এবারে তোমাকে বলে দিল এই দুটো সংখ্যার মধ্যে, এই দুটোর মধ্যে সংখ্যার মধ্যে সম্পর্কটা কি? তুমি বলবে স্যার সংখ্যাটা সম্পর্ক কিরকম হবে? এটাকে কো প্রাইম বলা যাবে, এটাকে টুয়াইন প্রাইম বলা যাবে, বা অন্য কোনো সংখ্যা হবে? আগের বারে দেখবে এরকম ধরনের কোশ্চেন এসেছিল। অতএব এইগুলো আমরা খেয়াল করব। কি খেয়াল করব? এখানে আমরা একটা জিনিস দেখব যে এখানে যে
পার্টটা রয়েছে সেখানে কো প্রাইম দেখতে পাচ্ছি। কো প্রাইমের ডেফিনেশনটা আমরা চলে আসছি একটু। ডেফিনেশন বলতে কিরকম, পরপর দুটো সংখ্যা দেখতে পাচ্ছি 25 আর 19, এই 25 আর 19, 16 9, এখানে 2 3 11 13, এগুলো থেকে কি বুঝতে পারছো বলো দেখি। এই যে 25 আর 19 দেওয়া হয়েছে, 25 দেওয়া হয়েছে, ধরে নাও 25 দেওয়া হয়েছে, এবং তোমাকে আমি বললাম যে 25 এবং 18 দেওয়া হয়েছে, এই 3 দেওয়া হয়েছে। এই দুটো সংখ্যা তুমি যদি দেখো, এই দুটো সংখ্যা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাই নয়, 25টাও মৌলিক নয়, 18টাও মৌলিক সংখ্যা নয়, এটা বুঝতেই পারছো। কিন্তু এদের মধ্যে সম্পর্কটা কিরকম হয়ে গেছে বলো দেখি, এদের মধ্যে সম্পর্কটা কো প্রাইম। কেন স্যার? কারণ হচ্ছে এই সংখ্যা দুটোর মধ্যে, এই সংখ্যা দুটো যদি এই শেপ নাও, এই শেপ মানে, এই শেপ মানে হচ্ছে কি গসাগু, এদের দুটোর মধ্যে যদি গসাগু নাও, গসাগু দেখো তোমাদের কি আসছে 1 আসছে, গসাগু কত আসছে 1, গসাগু কত আসবে 1 আসবে। তাহলে সংখ্যাগুলো কি হলো ফ্যাক্টর না, সংখ্যাগুলো মৌলিক হতে পারে, সংখ্যাগুলো যৌগিক হতে পারে, ভালো করে খেয়াল করো, সংখ্যাগুলো মৌলিক হতে পারে, সংখ্যাগুলো যৌগিক হতে পারে, সেই রকম সংখ্যা কিন্তু যাদের মধ্যে এইচসিএফ অর্থাৎ গসাগুটা 1 হবে, সেই সংখ্যাগুলোকে বলা হতে পারে পরস্পর মৌলিক বা কো প্রাইম নাম্বার। সেই কন্ডিশনটাই আমি এখানে লিখে রেখেছি, রিলেটিভ প্রাইম বা কো প্রাইম নাম্বার পরস্পর মৌলিক, দুটি সংখ্যা ভিন্ন হবে। এই যে দুটো সংখ্যা দেখতে পাচ্ছ ভিন্ন ভিন্ন হচ্ছে, একদম ঠিক 1 নম্বর পয়েন্ট বুঝতে পেরেছো। 2 নম্বর পয়েন্ট কি দেওয়া আছে, দুটো সংখ্যা মৌলিক হতেও পারে আবার নাও হতে পারে। তার মানে এখানে দেখো 2 আর 3 দেওয়া আছে, 11 13 দেওয়া আছে, তার মানে কি মৌলিক হতে পারে আবার নাও হতে পারে। মৌলিক হলে তো হয়েই গেল, তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 3 11 13 এগুলো হতে পারে, তার মানে হতেও পারে আবার নাও হতে পারে। এটাও বুঝতে পারলাম যে হ্যাঁ নাও হতে পারে। আমি 25 18 এক্সাম্পল দেখেছি, এখানে কোনোটাই মৌলিক নয়, তাও দেখো এদের মধ্যে রিলেশন কিরকম, এদের মধ্যে রিলেশন হচ্ছে কো প্রাইম নাম্বার। এইবার তোমার দেওয়া হয়েছে দুটি সংখ্যা গসাগু সর্বদা 1 হবে, এইটি কিন্তু ভালো করে একদম স্টার দিয়ে লাগবে। কারণ কি, এইটাই হচ্ছে আমাদের কো প্রাইমের সঙ্গে আমাদের কো প্রাইম চেনার উপায়। কিরকম, সংখ্যাগুলোর মধ্যে দুটোর মধ্যে এইচসিএফ অর্থাৎ গসাগু সর্বদাই 1 হতে হবে, সর্বদাই 1 হতে হবে। তার মধ্যে কিছু ডেফিনেশন আমি এখানে দিয়েছি, সরি এক্সাম্পল দেওয়া হয়েছে, 25 19 দেওয়া হয়েছে, 16 9 দেওয়া হয়েছে। 16 9 দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু দুটোই যৌগিক সংখ্যা, কিন্তু আমাদের দেখতে পাচ্ছি 16 9 এই দুটো যৌগিক সংখ্যা হলেও এদের মধ্যে রিলেশনটা কিরকম, এইচসিএফ কত এদের 1, সেই জন্য এদের কি বলা হয়েছে, এদেরকে বলা হয়েছে তোমার কো প্রাইম নাম্বার বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা এই পর্যন্ত এলাম, এই পার্টটা আমরা পরে আসছি। টয়েন প্রাইম, টয়েন প্রাইম মানে কি, যমজ মৌলিক সংখ্যা বলা হয়েছে। যমজ মৌলিক সংখ্যার মধ্যে ডেফিনেশনটা ভালো করে বোঝো। যমজ মৌলিক সংখ্যা হচ্ছে যে মৌলিক সংখ্যাগুলো, এইখানে কিন্তু অবশ্যই লেখা আছে দুটো সংখ্যা সর্বদাই মৌলিক সংখ্যা হবে। তার মানে কি এখানে যে এক্সাম্পলগুলো তুমি নেবে সেই মৌলিক সংখ্যা, সেগুলো কিন্তু অবশ্যই মৌলিক সংখ্যা হতেই হবে। এখানে কি বলেছিলাম, মৌলিক সংখ্যা না হলেও চলবে, এই শেপটা 1 হতে হবে। এখানে কি বলছি, এখানে বলছি মৌলিক সংখ্যা হতেই হবে, মৌলিক সংখ্যা না হলে হবেই না। আবার কি বলা হচ্ছে যে এবং সংখ্যা দুটির মধ্যবর্তী গ্যাপ কত হতে হবে, 2 হতে হবে। তার মানে দুটো সংখ্যা যে নেওয়া হবে সেই সংখ্যা দুটোর মধ্যে গ্যাপ কত হতে হবে, 2 হতে হবে। তার মানে দেখো 3 5 এর মধ্যে গ্যাপ কত, 2, 11 13 এদের মধ্যে গ্যাপ কত, 2, 5 7 এদের মধ্যে গ্যাপ কত, 2, 59 61 এদের মধ্যে গ্যাপ কত, 2। তার মানে তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয়, আচ্ছা 7 আর 11 কি হবে, তুমি বলবে স্যার এটা টয়েন প্রাইম নাম্বার নয়। কেন? কারণ এদের গ্যাপ হয়ে গেছে 4, এটা কিন্তু টয়েন প্রাইম হবে না। কি বললাম বুঝতে পারছি? তার মানে মৌলিক সংখ্যা হতেই হবে, মৌলিক সংখ্যা হতেই হবে এবং তাদের মধ্যে গ্যাপটা, ডিফারেন্সটা কত হতে হবে, 2 হতে হবে। এটা মাথার মধ্যে খেয়াল রাখতে হবে। এবার এখান থেকে টয়েন প্রাইম থেকে অনেক কোশ্চেন তোমাদের পরীক্ষা এসছে, আগেরবারও এসেছিল, এবারও আসবে, যেটা আমি একটু বলে দিই। 1 থেকে 50 পর্যন্ত কতগুলো টয়েন প্রাইম নাম্বার আছে তোমাকে মনে রাখতে হবে। এগুলো কিন্তু 6টা সংখ্যা আছে। কিরকম সংখ্যা আছে, 3 5 5 7 11 13 19 17 19 29 31 এবং 41 এবং 43। এগুলো হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত 6টা টয়েন প্রাইম নাম্বার আছে, যেগুলো তোমাকে মনে রাখতে হবে। পরীক্ষার সময় কিরকম দিবে, পরীক্ষার সময় দিবে তোমাকে 1 থেকে 50 এর মধ্যে এরকম দিয়ে দেবে, 4টা অপশন দিয়ে দেবে, দিয়ে বলবে কোনগুলো প্রাইম নাম্বার, টয়েন প্রাইম নাম্বার তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা এখানে তোমাকে বলেছে 51 থেকে 100 পর্যন্ত কতগুলো টয়েন প্রাইম নাম্বার আছে, তুমি বলবে স্যার এখানে দুটো আছে, একটা 59 থেকে 61 আর একটা হচ্ছে 71 থেকে 73। এখানে দেখো গ্যাপ রয়েছে কত, 2 করে রয়েছে। তার মানে এখানে তুমি বলতে পারো, তোমাকে যদি কোশ্চেন বলে আচ্ছা 1 থেকে 100 কটা হবে, তুমি এখানে 6টা পেয়েছো, এখানে 2টো পেয়েছো, মোট কটা হয়ে গেল, 8টা হয়ে গেল। কটা হয়ে গেল, মোট 8টা হয়ে গেল। আর এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে 100 থেকে 200 7টা আছে। এগুলো খেয়াল করবে, এটা অবশ্যই ইম্পর্টেন্ট পার্ট, মৌলিক সংখ্যা মানে ইম্পর্টেন্ট পার্ট। এখান থেকে তোমাদের কোশ্চেন আসবেই আসবে, এটা ভালো করে মাথার মধ্যে রাখতে হবে। তাহলে 1 থেকে 50 6টা, 51 থেকে 100 কটা, 2টো, 59 61 এবং 71 73। 1 থেকে 100 মোট কটা হয়ে গেল, এখানে 6টা, 2 কটা হয়ে গেল 8টা,
100 থেকে 200 দেওয়া হয়েছে 7টা। এইগুলো মনে রাখার দরকার নেই, কি আছে তুমি মনে রাখো 7টা আছে। এবার আমরা চলে আসছি এখানে এই যে নাম্বারটা এই জায়গাটা চলে আসে। এখানে দেখো প্রাইম নাম্বার, যেটা মৌলিক সংখ্যা আমরা আলোচনা করছিলাম, সেই প্রাইম নাম্বারে কি দেওয়া আছে 1 থেকে 50, প্রাইম নাম্বার হচ্ছে 15টা। এইগুলো তোমাকে রেডিমেড একদম মুখস্থ করে নিতে হবে, কারণ কি এগুলো উপায় নেই, তোমার পরীক্ষার সময় এরকম কোশ্চেন দিয়ে দিবে, তোমাকে কিন্তু খেয়াল করতে হবে। 50 থেকে 100 কত হবে? এখানে 50 থেকে হবে না, ঠিক এটা 51 থেকে করলে ভালো হয়। যাই হোক, 50 থেকে 100 কটা হলো? 10টা হলো। তাহলে তুমি বুঝতেই পারছো 1 থেকে 100 কটা হয়ে গেল? তুমি বলে স্যার 25টা হয়ে গেছে। আগে ছিল 15টা, এখন হলো 10টা, তাহলে 25টা হলো। 1 থেকে 100 কটা হয়ে গেল? 25টা। 100 থেকে 200 কটা হয়ে গেছে? 21টা হয়ে গেছে। 100 থেকে 200 কটা আছে? 21টা। 200 থেকে 300 কটা আছে? 16টা। 300 থেকে 400 কটা আছে? 16টা। 400 থেকে 500 কটা আছে? 17টা। তোমাকে পরীক্ষা করছে 1 থেকে 500 কটা আছে, তোমাকে কিন্তু এগুলো সব ক্যালকুলেশন করে মাথার মধ্যে রাখতে হবে। ওই জন্য আমি প্রত্যেকটা পার্ট করে দিয়েছি, যাতে কোনো অসুবিধা না হয়। একদম ভালো করে এই ডেটাটি একদম ভালো করে মাথার মধ্যে নিয়ে তারপর পরীক্ষা দিতে যাবে। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, ডিজিট, স্মলেস্ট নাম্বার এবং লার্জেস্ট নাম্বার। যেমন ধরো এক অঙ্ক মানে কি 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো হয় সেগুলোকে আমরা এক অঙ্কের সংখ্যা বলি। সেই এক অঙ্কের সংখ্যার মধ্যে সবচেয়ে স্মলেস্ট প্রাইম নাম্বার হচ্ছে 2 এবং সবচেয়ে লার্জেস্ট কত হবে? 7। সবচেয়ে লার্জেস্ট কত হবে? 7। 2 ডিজিট মানে কিরকম? 2 ডিজিট মানে তুমি বলতে পারো স্যার 10 থেকে 99 পর্যন্ত যে সংখ্যাগুলো পাই সেগুলোকে আমরা 2 ডিজিট বলি। সেগুলো কি বলি? 2 ডিজিট বলি। 2 ডিজিট সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে কত? 11 এবং সবচেয়ে বড় হচ্ছে 97। এবং 3 ডিজিট মানে হচ্ছে 100 থেকে 999 পর্যন্ত, সবচেয়ে ছোট হচ্ছে কত? 101 এবং সবচেয়ে বড় হচ্ছে 997। এবং আমি ওই কথাটা লিখে দিচ্ছি এখানে। 2 হলো একমাত্র ক্ষুদ্র জোড় মৌলিক সংখ্যা, বাকি সমস্ত মৌলিক সংখ্যা হচ্ছে বিজোড়। যা লেখা আছে একদম ভালো করে কপি করবে, মাথার মধ্যে ঢুকাবে, এই কনসেপ্ট নিয়ে পরীক্ষা দিতে যাবে, তাহলে কোনো সমস্যা হবে না। পুরো নাম্বার সিস্টেমটাকে একদম ছোট করে জায়গার মধ্যে ঢুকিয়ে দিস, একদম মাথার মধ্যে এইগুলো সব মাথার মধ্যে নিয়ে তারপরে পরীক্ষা দিতে হবে। কারণ আগের বছর মৌলিক সংখ্যা থেকে প্রায় 5-6টা কোশ্চেন এসেছিল, আমরা এগুলো প্র্যাকটিস সেট যখন করাবো তখন আমরা এগুলো আলোচনা করব। আচ্ছা, এবারে আমি চলে আসি নেক্সট। দেখো, তোমাদের আগের বছরই একটা পরীক্ষায় কোশ্চেন এসেছিল পূর্ণ নাম্বার বা পূর্ণ সংখ্যা। এটা কিন্তু আমাদের তোমরা যদি দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, সেখানে কিন্তু এখানে দেওয়া আছে। এইটা একটা আলাদা নাম দিয়েছিল, কি নাম দিয়েছিল? পারফেক্ট নাম্বার। তো এটা নাম দিয়েছিল তোমার নিখুঁত সংখ্যা। নিখুঁত সংখ্যা, নিখুঁত কোথা থেকে পেলো জানি না, যাই হোক নিখুঁত সংখ্যা এরকম দেওয়া হয়েছে। তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা করলো তাহলে বুঝতে পারবে। নিখুঁত সংখ্যা মানে নিখুঁত সংখ্যার অ্যাকচুয়ালি ইংলিশ দেওয়া আছে কিন্তু পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বার দেওয়া হয়েছে নিখুঁত সংখ্যা। তার মানে এটাকে পূর্ণ সংখ্যা লিখেছি আমি, অ্যাকচুয়ালি মানেটা পূর্ণ সংখ্যাই বলে, কিন্তু দেখেছি পরীক্ষার সময় তোমাদের নিখুঁত সংখ্যা দেওয়া হয়েছে। নিখুঁত সংখ্যা মনে রাখতে হবে, কিছু করার নেই। এইবার দেখো নিখুঁত সংখ্যা কাকে বলে। দেখো এখানে একটা মনে রাখবে, যদি কোনো সংখ্যার সমস্ত গুণনীয়কগুলি বা ফ্যাক্টরস গুলো সেই সংখ্যাটি ছাড়া সমস্ত সংখ্যার মান সমান হয়, সংখ্যাটি সমান হয়, সমষ্টি সংখ্যার সমান হয়, তাহলে তাকে পারফেক্ট ফ্যাক্টর বলে। এটা কিরকম জিনিসটা? যেমন ধরো আমি এটা তোমাকে দেখাই। ধরো 6 একটা সংখ্যা, 6কে যদি আমরা ভাঙি তাহলে কি কি পাই? তুমি বলে স্যার 1 × 6 পাবেন। আচ্ছা ঠিক আছে। 2 × কত পাবো? 2 × 3 পাবো। আচ্ছা ঠিক আছে। আর কিছু পাবো? আর কিছু পাবো না। তোমাকে বলা হয়েছে যেই সংখ্যা সেই সংখ্যাটি ছাড়া, মানে এই সংখ্যাটি ছাড়া এই সংখ্যাটি নেওয়া চলবে না। বাকি যে সংখ্যাগুলি পড়ে আছে সেই বাকি সংখ্যার যোগফল যদি তোমার 6 চলে আসে, তাহলে 1 + 2 + 3, এই তিনটের মান 6 আসছে কিনা বলো? 6 আসছে, তার মানে তোমাকে বুঝতে হবে 6 সংখ্যাটা হচ্ছে পারফেক্ট নাম্বার বলা হয়। আগের বারে পরীক্ষা দিয়েছিল, খেয়াল করবে আমি এখানে এক্সাম্পল লিখে দিয়েছি। এরকম সংখ্যা আছে 6। তোমাকে যদি বলে যে এক অঙ্কের পারফেক্ট সংখ্যা কত হবে? 6। 2 অঙ্কের পারফেক্ট সংখ্যা কত হবে? 28। 3 অঙ্কের পারফেক্ট সংখ্যা কত হবে? 496। 4 অঙ্কের কত হবে? 8128। অতএব এইগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। একটু যদি কঠিন কোশ্চেন আসে তখন তোমার কিন্তু এরকম ধরনের দিয়ে দিবে যে আচ্ছা 2 অঙ্কের পারফেক্ট নাম্বার বলো দেখি নিচের কোনটি। এটা তোমাকে কিন্তু করে দেখার সময় নষ্ট হবে। ওই জন্য তোমাকে মনে রাখতে হবে যে একমাত্র সংখ্যা 28। তোমাকে যে 3 অঙ্কের সংখ্যা বলে তাহলে কত হবে? 496। তাই এইগুলো তোমাকে 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক এবং 4 অঙ্ক পর্যন্ত আমি দিয়ে রেখেছি, এর থেকে বেশি দিবে না। আচ্ছা, এবারে ওইটাই আমি দেখিয়েছি এখানে। 6কে ভাঙছি দেখো 1 2 3 6, এই 6টাকে বাদ দিলে আমরা পাচ্ছি কত? এখানে 6। 28কে দেখিয়েছি আমি, এখানে দেখো 28টাকে বাদ দাও, বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো যদি যোগ করি তাহলে দেখতে পাচ্ছি 28 আসছে। সবচেয়ে স্মলেস্ট পারফেক্ট নাম্বার হচ্ছে 6 এবং গ্রেটেস্ট কিছু বলা যাবে না, তাহলে স্মলেস্ট হচ্ছে 6। এখানে তোমাকে আগের বছর প্রিভিয়াস ইয়ার এখান থেকে কোশ্চেন দিয়েছিল, সেই জন্য এটাকে ভালো করে একটু রপ্ত করতে হবে।
এই পর্যন্ত আমাদের ফার্স্ট ক্লাস যেটা ছিল সেটা আমাদের আপলোড করা হয়নি, এটা আমাদের প্রথম ক্লাস, এটাকে আমরা ফার্স্টে দিয়ে দেবো। তারপর তোমরা যে ফ্যাক্টরের ক্লাস রয়েছে সেটা করবে। এবং তারপরে আমি যেটা বলছি, ইউটিউবে আমাদের কেপি জেনিথ একাডেমি নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে? ইউটিউব চ্যানেল আছে, সেখানে প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে গিয়ে দেখবে নর্মালি আমাদের প্লে লিস্টে দেখবে ম্যাথস যেখানে দেওয়া হয়েছে, যেখানে ম্যাথস লেখা আছে প্লে লিস্টে, সেখানে ঢুকবে। ঢুকে গিয়ে রিমাইন্ডার বলে একটা পার্ট আছে, রিমাইন্ডার মানে ভাগশেষ দেওয়া আছে। রিমাইন্ডার যে পার্টটা রয়েছে সেটা আমরা এখানে একটু খেয়াল করো। ভাগশেষ দেখবে লেখা আছে রিমাইন্ডার, ভাগশেষ দেওয়া হয়েছে। সেই ভাগশেষের যে অঙ্কগুলো আছে সেগুলো একটু দেখবে, ভিডিওটা দেখবে, কারণ ওই অঙ্ক ভিডিওগুলো এখানে যদি দেওয়া হয়, এখানে নর্মালি অনলাইন ব্যাচও অফলাইন ব্যাচও করানো হয়নি, ওদেরকেও দেখতে বলা হয়েছে। কারণটা কি, অত ডিটেলসে এখন যদি আমি করতে যাই তাহলে আমার সিলেবাস দূরের কথা কিছুই শেষ হবে না। তার মানে তোমাকে এখান থেকে কিছু কিছু জিনিস শিখতে হবে। তাহলে এখানে ভাগশেষটা আমরা দেখে নেবো যে ভাগশেষ কিভাবে হচ্ছে না হচ্ছে। ওইখান থেকে ইউটিউব চ্যানেল থেকে আমরা ওই রিমাইন্ডারের যে ভাগশেষের যে প্যাটার্নটা রয়েছে সেটা আমরা একদম ভালো করে দেখবে অনেকটা নাম্বার সিস্টেমে ক্লিয়ার হবে। এবং আগের দিনে ফ্যাক্টর করিয়েছি, ফ্যাক্টরের অঙ্কগুলো দেখবে, আশা করছি নাম্বার সিস্টেম অনেকটা এগিয়ে যাবে। ওখানে শুধুমাত্র রিমাইন্ডার নয়, আরো যেগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখার চেষ্টা করবে সময় দেখে দেখে। সেগুলো আমি এখানে করাবো না, কারণ কি ওগুলো করালে এক্সট্রা সময় নষ্ট হবে। ওই জন্য ওগুলোকে ওখান থেকে একবার দেখে নেবে, দেখলে সুবিধা হবে। তাহলে আমাদের এই পর্যন্ত আজকে ক্লাস হলো। নেক্সট ক্লাস আমরা পরে নিয়ে আসছি। নেক্সট ডেটে আমরা এই টাইম অ্যান্ড ওয়ার্কের যে ক্লাসগুলো আছে সেটা আমরা করাবো। ওকে, ঠিক আছে, চলো তাহলে আজকে এখানে কমপ্লিট। দেখি দাও একটু। দেখে দিয়েছো?